Welcome to Akhara Study. Today we shall learn West Bengal Board Class 10 English book, Bliss. New syllabus, Chapter 2, Fable. হ্যাঁ, আজ আমরা বিখ্যাত আমেরিকান কবি রালফ ওয়ালডো এমারসনের লেখা এই চমৎকার কবিতাটি নিয়ে একদম গল্প করার ছলে আলোচনা করব। শুধু লাইন ধরে পড়া নয়, এর ভেতরের আসল মজাটা এবং গভীর অর্থগুলো আমরা আজ খুব সহজেই বুঝে নেব। চলুন, শুরু করা যাক আজকের এই দারুণ শিক্ষামূলক যাত্রা। আজকের এই পাঠে আমাদের সূচিটা একটু ঝটপট দেখে নেওয়া যাক। আমরা প্রথমে ফেবেল বা নীতি কথাটির পটভূমি জানব, এরপর পাহাড় এবং কাঠবিড়ালির সেই বিখ্যাত ঝগড়া, কাঠবিড়ালির অকাট্য যুক্তি এবং সবশেষে বইয়ের কম্প্রিহেনশন, ভোক্যাবুলারি, গ্রামার আর রাইটিং অ্যাক্টিভিটিজ নিয়ে বিস্তারিত আলোচনা করব। সবকিছুই ধাপে ধাপে খুব সুন্দর করে সাজানো আছে। প্রথম পর্ব, পাহাড় ও কাঠবিড়ালির ঝগড়া। কবিতার গল্পটা ঠিক কিভাবে শুরু হচ্ছে আসুন দেখা যাক। রালফ ওয়ালডো ইমারসনের এই ফেবল কবিতাটি কিন্তু আসলে একটা দারুণ কথোপকথন। একটু কল্পনা করা যাক দৃশ্যটা। একদিকে মেঘ ছুঁয়ে থাকা এক বিশাল গম্ভীর পাহাড়, আর ঠিক তার পায়ের কাছে বসে থাকা ছোট্ট ফুটফুটে একটা কাঠবিড়ালি। তো একদিন হঠাৎ করেই এই দুজনের মধ্যে বেঁধে গেল এক তুমুল ঝগড়া। পাহাড় তার নিজের এই বিশাল আকার নিয়ে প্রচণ্ড অহংকারী। সে ওইটুকু একটা কাঠবিড়ালিকে চরম তাচ্ছিল্য করে, বেশ ভারী আর গম্ভীর গলায় বলে উঠল, লিটল প্রিগ, যার মানে হল ক্ষুদে নীতিবাগেশ। পাহাড় বোঝাতে চাইল যে কাঠবিড়ালি খুবই ছোট, অথচ এমন একটা ভান করে যেন দুনিয়ার সব জ্ঞান তারই আছে। বিশাল পাহাড় ভেবেছিল এই ধমক শুনে ছোট্ট কাঠবিড়ালি ভরে একদম কুকড়ে যাবে। কিন্তু কাঠবিড়ালি, যাকে আদর করে বান ডাকা হয়, সে কি ভয় পাওয়ার পাত্র? একেবারেই না। সে খুব চটপটে আর দারুণ বুদ্ধিমান। পাহাড়ের ওই খোঁটা শুনে সে অত্যন্ত তীক্ষ্ণ গলায় তড়িৎ গতিতে বলে উঠল, You are doubtless very big, but all sorts of things and weather must be taken in together to make up a year and a sphere. কথাটার মানে কি দাঁড়ালো? কাঠবিড়ালি বলছে, হ্যাঁ, তুমি নিঃসন্দেহে অনেক বড়, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু মনে রেখো, দুনিয়ার সব রকম জিনিস আর সব রকম আবহাওয়া একসঙ্গে মিলিয়েই তবেই একটা পুরো বছর আর একটা আস্ত পৃথিবী তৈরি হয়। কাঠবিড়ালির বুদ্ধির ধারটা একবার ভাবা যায়। একটা অসাধারণ জবাব দিয়ে সে পাহাড়ের অহংকার এক নিমিষেই মাটিতে নামিয়ে আনল। দ্বিতীয় পর্ব, কাঠবিড়ালির অসাধারণ যুক্তি। দেখা যাক সে কিভাবে নিজের গুরুত্ব প্রমাণ করছে। এবার কবিতার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে প্রবেশ করা যাক। কাঠবিড়ালি শুধু পাহাড়ের কথার প্রতিবাদই করল না, সে রীতিমতো লজিক বা যুক্তি দিয়ে এই পৃথিবীতে নিজের থাকার অধিকার প্রমাণ করল। যুক্তিগুলো পরপর সাজালে ব্যাপারটা বেশ চমৎকার দাঁড়ায়। প্রথমত, সে খুব সহজেই মেনে নিল যে পাহাড় বিশাল বড়। দ্বিতীয়ত, সে বুঝিয়ে দিল ছোট ছোট সব জিনিস মিলেই যেমন এই পৃথিবী, ঠিক তেমনি সব ঋতু মিলেই হয় একটা বছর। তৃতীয়ত, সে দারুণ আত্মবিশ্বাসের সাথে জানিয়ে দিল, অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস, মানে নিজের এই ছোট জায়গাটা নিয়ে তার কোনো লজ্জা বা আক্ষেপ নেই। সে পাহাড়ের মতো বিশাল না হতে পারে, কিন্তু পাহাড়ও তো তার মতো এত ছোট নয়। আর চতুর্থ পয়েন্টটা হলো এই কবিতার আসল ম্যাজিক, ট্যালেন্টস ডিফার, অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট। অর্থাৎ সবার প্রতিভা আলাদা, আর ঈশ্বর এই পৃথিবীতে সবকিছুই খুব সুন্দর আর নিখুঁতভাবে হিসেব করেই তৈরি করেছেন। এই প্রতিভার পার্থক্যটা আরও ভালো করে বোঝা যায় যখন ক্ষমতার তুলনা করা হয়। পাহাড়ের প্রতিভা কি? বিশাল পাহাড়, তার পিঠে আস্ত একটা জঙ্গল অনায়াসে বহন করতে পারে। কাঠবিড়ালিও নির্দ্বিধায় মেনে নিচ্ছে, ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্টস অন মাই ব্যাক, সে জঙ্গল বইতে পারে না, ঠিক কথা। কিন্তু পরক্ষণেই সে তার তুরুপের তাসটা ছুড়ে দিচ্ছে। নাইদার ক্যান ইউ ক্র্যাক আ নট, মানে পাহাড় কি একটা সামান্য বাদাম ভাঙতে পারবে? কখনোই না। পাহাড় বিশাল হতে পারে, কিন্তু কাঠবিড়ালির মধ্যে ওই ছোট্ট চটপটে কাজটা তার সাধ্যের বাহিরে। পৃথিবীতে সবারই নিজস্ব একটা ক্ষমতা থাকে, যা অন্য কারো থাকে না। এটাই হলো প্রকৃতির নিয়ম। তৃতীয় পর্ব, কম্প্রিহেনশন এবং ভোক্যাবুলারি বা শব্দভাণ্ডার। কবিতার বিশ্লেষণের পর এবার বইয়ের অনুশীলনী। কবিতার এই চমৎকার অর্থটা তো আমরা বুঝিলাম। এবার টেক্সট বইয়ের শব্দভাণ্ডার বা ভোক্যাবুলারিতে আসা যাক। এখানে তিনটে খুব গুরুত্বপূর্ণ শব্দ আছে। প্রথমটা হলো প্রেগ। এর মানে হলো এমন একজন যে নিজেকে নৈতিকভাবে খুব ঠিক মনে করে আর সারাক্ষণ অন্যের দোষ ধরে বেড়ায়। পাহাড় ঠিক এই নামেই কাঠবিড়ালিকে ডেকেছিল। দ্বিতীয় শব্দটা হলো বান। এটা আসলে কাঠবিড়ালিরই একটা খুব মিষ্টি আদুরে নাম। আর তৃতীয়টা হলো স্প্রাই, যার মানে হলো খুব প্রাণবন্ত, ছটপটে বা চটপটে। কাঠবিড়ালি পাহাড়কে বলেছিল, অ্যান্ড নট হাফ সো স্প্রাই, মানে পাহাড় কাঠবিড়ালির অর্ধেকও চটপটে নয়। শব্দগুলো কিন্তু এই গল্পে দারুণভাবে মানিয়ে গেছে। এবার একটা ছোট্ট টেস্ট হয়ে যাক। ট্রু না ফলস সেটা নির্ণয় করতে হবে। প্রথম প্রশ্নটা হলো, পাহাড় কি কাঠবিড়ালিকে লিটল বান বলে ডেকেছিল?
আর দ্বিতীয় প্রশ্ন, কাঠবিড়ালি কি পাহাড়ের চেয়ে বেশি স্প্রাই বা চটপটে? একটু আগেই আমরা কবিতার লাইনগুলো পড়েছি, তাই না? একটু ভাবা যাক উত্তরগুলো কি হতে পারে, ট্রু নাকি ফলস। চলুন উত্তরগুলো মিলিয়ে নেওয়া যাক। প্রথম স্টেটমেন্টটা ফলস বা মিথ্যা, কারণ পাহাড় কাঠবিড়ালিকে লিটল বান বয়ে ডাকেনি, সে ডেকেছিল লিটল প্রিগ বলে। এর সাপোর্টিং স্টেটমেন্ট হবে ঠিক এই লাইনটা, অ্যান্ড দ্য ফর্মার কল দ্য ল্যাটার লিটল প্রিগ। এবার আসি দ্বিতীয় স্টেটমেন্টে, এটা কিন্তু ট্রু বা সত্য। কাঠবিড়ালি সত্যিই পাহাড়ের চেয়ে অনেক বেশি চটপটে। এর সাপোর্টিং স্টেটমেন্ট হলো অ্যান্ড নট হাফ সো স্প্রাই। একইভাবে দ্য মাউন্টেন ক্যান ক্যারি ফরেস্টস অন ইটস ব্যাক, এই স্টেটমেন্টটাও ট্রু। বইয়ের যে লাইনটা এর প্রমাণ দেয় সেটা হলো কাঠবিড়ালির বলা সেই বিখ্যাত লাইন, ইফ আই ক্যানট ক্যারি ফরেস্টস অন মাই ব্যাক। চতুর্থ পর্ব, গ্রামার এবং রাইটিং অ্যাক্টিভিটি। ভাষার সঠিক ব্যবহার জানাটাও কিন্তু খুব জরুরি। প্রশ্নের উত্তরের পর এবার আমরা ইংরেজি ব্যাকরণ বা গ্রামারের অংশে চলে যাব। বইয়ের অনুশীলনীতে যে ফ্রেজাল ভার্বসগুলো দেওয়া আছে সেগুলো আগে সলভ করা যাক। প্রথম বাক্যে আছে রাবি মেট হিজ ফ্রেন্ড। এখানে মেট হল পাস্ট টেন্স বা অতীতকাল, তাই কাম অ্যাক্রস ফ্রেজাল ভার্বটিও পাস্ট টেন্সে বদলে গিয়ে হবে কেম অ্যাক্রস। দ্বিতীয় বাক্যে আছে ক্যানট টলারেট। টলারেট বা সহ্য করার জায়গায় আমরা বসাবো পুট আপ ওয়েস। আর তৃতীয় বাক্যটা বেশ ইন্টারেস্টিং, হিজ প্রপোজাল ওয়াজ রিজেক্টেড। এটা কিন্তু প্যাসিভ ভয়েস আর পাস্ট পার্টিসিপল ফর্মে রয়েছে, তাই টার্ন ডাউনের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে, যা হলো টার্ন ডাউন। একটা খুব সাধারণ নিয়ম মাথায় রাখতে হবে, বাক্যের মেন ভার্ব ঠিক যে রূপে থাকে ফ্রেজাল ভার্বটাকেও ঠিক সেই রূপেই বদলে নিতে হয়। এবার আসা যাক ভয়েস চেঞ্জে। প্রথম বাক্যটা হলো লক দ্য ডোর। এটা একটা আদেশের বাক্য বা ইম্প্যারেটিভ সেন্টেন্স। এই ধরনের বাক্যকে প্যাসিভ করতে হলে লেট দিয়ে শুরু করতে হয়, তাই সঠিক উত্তর হবে লেট দ্য ডোর বি লকড। এরপর দ্বিতীয় বাক্য, আসিম নোজ দি সলিউশন টু দিস প্রবলেম। এখানে একটা দারুণ ট্রিক আছে, নো ভার্বটার পর প্যাসিভ ভয়েসে কিন্তু বাই বসে না, টু বসে। এটা খুব পরিচিত একটা ভুল, তাই সঠিক উত্তরটা হবে দি সলিউশন টু দিস প্রবলেম ইজ নোন টু আসিম। আর তৃতীয়টা হলো আই হ্যাড রিটেন আ লেটার। এটা পাস্ট পারফেক্ট টেন্সে রয়েছে, নিয়ম অনুযায়ী প্যাসিভ করার সময় একটা বিন যুক্ত হবে, উত্তর দাঁড়াবে আ লেটার হ্যাড বিন রিটেন বাই মি। গ্রামারের এই ছোট ছোট নিয়মগুলো কিন্তু বারবার লিখে অনুশীলন করা ভীষণ দরকার। গ্রামারের পর সিলেবাস অনুযায়ী আমাদের দুটো রাইটিং অ্যাক্টিভিটি রয়েছে। প্রথমটা হলো পাড়ার পাবলিক লাইব্রেরিতে নিয়মিত যাওয়ার পরামর্শ দিয়ে নিজের বন্ধুকে একটা চিঠি লেখা, আর দ্বিতীয়টা হলো প্রতিদিন সকালে ব্যায়াম করার উপকারিতা, যেমন ভালো স্বাস্থ্য, সতেজ বাতাস আর সারাদিন কাজের এনার্জি, এই পয়েন্টগুলোর উপর ভিত্তি করে একটা প্যারাগ্রাফ বা অনুচ্ছেদ লেখা। পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হলে কিন্তু নিজের ভাষায় গুছিয়ে লেখার অভ্যাসটা থাকা খুব জরুরি, তাই এই টপিকগুলো বাড়িতে অবশ্যই একবার প্র্যাকটিস করে নিতে হবে। আজকের এই অসাধারণ আলোচনা থেকে সবচেয়ে বড় যে শিক্ষাটা আমরা পেলাম সেটা হলো এই পৃথিবীতে কেউ ছোট বা কেউ বড় নয়। ট্যালেন্টস ডিফার, অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট। প্রত্যেকের নিজস্ব একটা জায়গা আর আলাদা একটা গুরুত্ব আছে। জীবনের পথে এই সুন্দর নীতিকথাটা কিন্তু সবসময় আমাদের মনে রাখা উচিত। আশা করছি আজকের এই পার্ট বেশ মজাদার লেগেছে এবং কবিতার প্রতিটি অংশ একদম পরিষ্কার হয়ে গেছে। যদি আজকের এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখারা স্টাডি ইউটিউব চ্যানেলকে। সবাই খুব ভালো থাকবেন আর মন দিয়ে পড়াশোনা চালিয়ে যাবেন। ধন্যবাদ।